আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ স্মার্টফোন না, এটা বলতে পারেন টেকনো স্পার্ক 15 প্রো এর অসাধারণ একটা স্মার্টফোন। কিন্তু এই অসাধারণের মাঝে কি অসাধারণ রয়েছে তা আমি নিজেও জানি না। যা দেশের বাজারে বর্তমানে 6128 আর 8128 এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল রয়েছে। 256 জিবির কথা ভুলেই যান। স্পার্ক সিরিজ কিন্তু বরাবরের মতো সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, ইভেন বাজেটে কিন্তু অনেক ভালো কিছু করারও চেষ্টা করে। যদিও তার কি কোনো প্রকার অল্টারনেটিভ রয়েছে সবই জানাচ্ছি বিস্তারিত, তাই শুরু তার ডিজাইন দিয়ে করতে চাই। ব্যাকের ক্যামেরা মডিউলের ক্ষেত্রে কিছুটা রোবোটিক ভাইব রাখার চেষ্টা করেছে, যেটা কাইন্ড অফ তাদের পোবাস সিরিজ থেকে অ্যালগোরিদমটা নিয়েছে বলতে পারেন। পাশাপাশি তার কালার ভেরিয়েন্ট আর ক্যামেরা আইল্যান্ড কার মতন আপনারা ভালোই বুঝেছেন। 19-20 का ही तो फर्क है बस। ফুল বডি প্লাস্টিকের সাথে আসলো, ব্যাকে কিছুটা আপনার ফ্রস্টেড টাইপ ফিনিশিং দেওয়া হয়েছে, বিদায় হালকা পাতলা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সাইন পড়ে যায়। ওভারঅল 7.8 মিলিমিটার থিকনেস সহ এখানে IP69 এর রেটিং রয়েছে। ভালো ব্যাপার ছিল এটা আপনার 6 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত কিন্তু সার্ভাইভ করতে পারবে। তাহলে আমি কি ধরে নিব এই পয়েন্টটাই ছিল অসাধারণ। 6128 দেশের বাজারে অফিসিয়ালি 27,000 টাকা আর 8128 দেশের বাজারে অফিসিয়ালি কিন্তু 31,000 টাকার মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। প্রাইস রিলেটেড বিষয়গুলো আমি ভিডিওর সামনেই বলছি, আগে স্পেসিফিকেশনগুলোই জানা যাক। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 আর ব্যাকএন্ডে কিন্তু iOS 16 রান করছে, যেখানে টুকিটাকি ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস ছিল যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। এসওসি সেকশন আমরা দেখতে পারবো MediaTek Helio G100 Ultimate, যেটা 6nm নডের উপর তৈরি অক্টা-কোর একটি প্রসেসর আর একে পেয়ার করার জন্য মালে G52 MC2 এর মতন জিপিইউ থাকছে। পারফরমেন্সের বেলায় বর্তমান প্রাইস হাইকটা চিন্তা করলে খুব একটা বেশি কমপ্লেনও করতে পারছি না। অন্যথায় বলতে পারবো স্মার্টফোনটি 30K বাজেটের মধ্যে হয়েও আপনাকে 19-20 হাজার টাকার একটা প্রাইস পয়েন্টের মতন রেজাল্ট দিয়ে দিবে। মানে এক কথায় ডে বাই ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে টুকটাক লেভেলের 2D গ্রাফিক্স গেমগুলো, আদারওয়াইজ মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি লো সেটিং এ রেখে প্লে করতে হবে। অন্যথায় যদি হাই এন্ড গেম যেমন পাবজি, সিওডি এইসব হাই এন্ড গেমগুলো অবশ্যই আপনাকে লো গ্রাফিক্সে রেখে প্লে করতে হবে। আর প্লেইং এর সময় কিছুটা মাইক্রো স্টাটারিং আর ল্যাগের দেখা দিবে, স্বাভাবিক বিষয়, যেহেতু প্রসেসর সেকশনটা এত বেশি হ্যান্ডেল করতে পারবে না। অন্যদিকে তার অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু টেকনো পোভা কার্ভকেও দেখতে পেয়েছি অফিসিয়ালি প্রায় কাছাকাছি সেম প্রাইস পয়েন্ট। ওটা কিন্তু আমাদেরকে MediaTek Dimensity 7300 আলটিমেট অফার করছিল। এক কথায় আপনারা যারা সারফেস ওয়েব ব্রাউজার রয়েছেন, পাশাপাশি ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকেন, তাদেরকে পারফরমেন্স সেকশনটা সন্তুষ্ট রাখতে পারবে। অন্যথায় যদি পারফরমেন্সই মেন প্রায়োরিটি থাকে, তাহলে আপনি যদি আনঅফিসিয়াল ভাবে থাকেন তাহলে Realme P4Xও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এর থেকে আরো কম প্রাইস পয়েন্টের মধ্যে, যেটা আমাদেরকে MediaTek Dimensity 7400 আর মতন একটা চিপসেট অফার করছে। স্মার্টফোনটা সম্পূর্ণ রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, অথবা আমি ডিসক্রিপশনে কিংবা পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা কি অবশ্যই চেক আউট করে নেবেন। ক্যামেরা সেকশনে প্রাইমারিতে LYT 600 এর 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। হ্যাঁ, ব্যাকে গাদা সেন্সর দিয়েছে জাস্ট ফর মার্কেটিং কিংবা লুকসটাকে বাড়ানোর জন্য। ব্যাক ক্যামেরা কোয়ালিটি মোটামুটি পপ আর ভাইব্রেন্ট টাইপের ছিল। আর ডেলাইট কন্ডিশনে যদি ছবিগুলো দেখেন তাহলে এখানে হাইলাইট এরিয়া কিংবা হাইলাইট যে এক্সপোজারটা রয়েছে ওখানে কিছুটা ইস্যু দেখতে পেয়েছি আমরা। একটা বেশি ওয়াইডও ছিল না, ডাইনামিক রেঞ্জগুলো দেখতেই পাচ্ছেন। বাট টেকনো কিন্তু পর্ট্রেটের ক্ষেত্রে বরাবরের মতন ছক্কা মেরে দেয়। তো আপনার 24, 35 এবং 50mm এর তিনটা ফোকাল লেন্থে কিন্তু পর্ট্রেটগুলো তুলতে পারবেন। যদিও কিছুটা সফটনেস আর ডিটেলসহীনতার প্রবণতা রয়েছে, স্বাভাবিক বিষয়, যেহেতু এটা আপনার ডিজিটালি জুম করে ছবিগুলো ক্যাপচার করবে। ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K তে ভিডিওগুলো শুট করা পসিবল হচ্ছিল। আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের ডিসেন্ট ওয়াইড সেলফি ক্যামেরা দ্বারা মোটামুটি লেভেলের সেলফিগুলোই তোলা যায়। আমার খুব একটা বেশি প্রত্যাশাও করতে পারবেন না। যদি এই বাজেটে প্রত্যাশা করতে চান তাহলে টেকনো কেমন 14 প্রোকে দেখতে পারেন, যেটা ক্যামেরা কোয়ালিটি এতে কিছুটা বেটার বলবো। অন্যথায় যদি আনঅফিসিয়াল ভাবে চিন্তা করেন তাহলে আরো বেশ কিছু স্মার্টফোনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 30K প্রাইস রেঞ্জের মধ্যে যদি বেস্ট স্মার্টফোনটা খুঁজে থাকেন তাহলে এই নিয়ে ডেডিকেটেড ভিডিও করা আছে, আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কিংবা পিন কমেন্ট আমি দিয়ে দিব। পাশাপাশি ডিল স্পিকার থাকার কারণে একটা ভালো সাউন্ড কোয়ালিটিও পাচ্ছিলাম। দেন হেডফোন জ্যাকের গর্তটা কিন্তু এখানে পাবেন না বস। ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, যাতে রয়েছে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। এই অবধি ঠিক ছিল, বাট HD+ রেজুলেশন সাথে নাকি আবার 259 PPI ডেন্সিটি। মানে ডিসপ্লেতে মানে কি বলবো, যাই হোক সর্বশেষ কালার ক্যালিব্রেশন নিয়ে যথেষ্ট ভালো একটা ঘাটতি রয়েছে। বাট ওভারঅল যদি HD+ কনসিডার করতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনারা অন্ততপক্ষে ভালোই জানেন কি বলার চেষ্টা করছি। দেন এটিকে ব্যাকআপ করার জন্য 6000 mAh ব্যাটারি, দেন 60 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক। আবার সেদিক বিবেচনায় সে ঠিকই ছিল। ওভারঅল এটা বেশ কিছু কালার ভ্যারিয়েন্টও কিন্তু আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন। দেন সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে টুকিটাকি সব এসেনশিয়াল সেন্সর এতে প্রোভাইড করেছে তারা। প্রাইস পয়েন্টের মধ্যে আসলে কি টেকনো স্পার্ক 15 প্রো গ্রহণযোগ্যতার কাতার রাখে? স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে, তাই আপনার মতামতটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।